জামাত ইসলাম নাকি 162 থেকে 188টি আসন পেতে মরিয়ে এবং এর জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে এবং ছলে বলে কৌশলে এই 162 থেকে 188টা আসন তারা যেভাবে হোক নেবেই। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজারের কথা। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, ভারতের পত্রিকার আবার কথা বিশ্বাস কি? এটা তো আমরা জানতে পারি যে আসলে ভারত কি ভাবতেছে, ভারতের মনের কথা কি, এবং ভারত যেটাকে মোটেও পজিটিভলি নিচ্ছে না এটা কিন্তু এই কলাম পড়লেই বোঝা যায়। মানে আনন্দবাজার ইঙ্গিত দিচ্ছে যে জামাত ক্ষমতায় আসতে পারে, আবার বলতেছে যে জনগণের ভোটে না, কিন্তু জামাত ক্ষমতায় আসবে ছলে বলে কৌশলে নির্বাচনকে ম্যানিপুলেট করে। জনগণের ভোটে কিন্তু আসবে না জামাত, এবং জামাতের অনেক বদনাম করেছে, যেটা ভারতীয় পত্রিকার পক্ষে খুবই স্বাভাবিক, কারণ তারা চায় না আসলে জামাত ক্ষমতায় আসুক। ওই যে নামের শেষে ইসলাম আছে এবং কোন দল ক্ষমতায় আসুক, এটা ভারত চায় না। সুতরাং তারা মনে খুব কষ্ট নিয়ে হলেও স্বীকার করতে বাধ্য হয়েছে যে এবারের নির্বাচনে জামাত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং এটাও বলেছে যে জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে। তো আমরা এর মাধ্যমে জানতে পারবো যে আসলে ভারতের আসলে অবস্থান কি জামাতকে নিয়ে। তো শিরোনাম দিয়েছে নীরবেই নির্বাচনের গুটি সাজিয়ে চলেছে জামাত। লিখেছে নির্বাচনে জেতার জন্য জামাত বিশেষ কৌশলের আশ্রয় গ্রহণ করেছে। কি সেই বিশেষ কৌশল? জামাত একটা নির্দিষ্ট সংখ্যক আসনকে টার্গেট করে ভোটারদের তথ্য সংগ্রহ করতেছে, এবং ভোটের দিনে জামাত বিশেষ প্রস্তুতি নিয়ে ওই ভোটারদেরকে ধরে ধরে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে জোর করে জামাতে ভোট দেওয়া হবে। এবং যেই প্রশাসন আছে, আমলাতন্ত্র আছে, এদেরকেও নাকি জামাত ম্যানেজ করে ফেলেছে, এবং প্রশাসনের বেশিরভাগই নাকি জামাতের অনুগত। আমরা তো জানতাম যে প্রশাসনের বেশিরভাগই বিএনপির অনুগত, এখন আনন্দবাজার বলতেছে প্রশাসন নাকি জামাতের অনুগত। জামাত ইসলাম প্রশাসনকে কবজায় নিয়ে নিয়েছে, এবং বলা হয়েছে যে বিশেষ বাহিনীর একটি বিশেষ অংশ ভোটের দিন জামাতকে সহযোগিতা করবে। তার মানে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অংশ ভোটের দিন জামাতকে নির্বাচনে জিততে সহায়তা করবে। আরো বলেছে জামাতের পুরুষ এবং মহিলা কর্মীরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতেছে, তাদের কাছে রিকোয়েস্ট করতেছে, তাদের হাত পা ধরতেছে, ধরবে, এটা তো আর অবৈধ কিছু না, তাই না? আবার বলতেছে জামাতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গরিব ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বার মানে এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার সংগ্রহ করতেছে, এবং এইসব মোবাইল নাম্বারে পরে হয়তো টাকা পয়সা দিবে। সুতরাং ভোটারদের প্রভাবিত করে নিজেদের দিকে ভোট টেনে নিতেই জামাত মূলত এসব করতেছে। আরো বলতেছে যে জামাত 162 থেকে 188টি অগ্রাধিকার ভিত্তিক আসনে প্রচারের জন্য ব্যাপক পরিমাণ টাকা খরচ করতেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এক এলাকার ভোটার অন্য এলাকায় হস্তান্তর করতেছে। যেমন আনন্দবাজার বলতেছে, মনে করেন যে ঢাকা 1 আসন, জামাত জানে যে ঢাকা 1 আসনে তারা কোনোভাবেই জিততে পারবে না। সুতরাং ঢাকা 1 আসনের যে ভোটারগুলো আছে, অল্প হলেও আছে যারা জামাতকে সমর্থন করে, তাদেরকে ঢাকা 1 থেকে ঢাকা 8-এ ট্রান্সফার করেছে। মনে করেন ঢাকা 8-এ জামাত বিএনপি ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিছু সংখ্যক ভোট বেশি পেলেই জামাত জিতে যায়। সুতরাং জামাত ইসলাম ঢাকা 1 থেকে জামাত সমর্থিত ভোটারদেরকে নিয়ে ঢাকা 8-এর ভোটার বানিয়েছে। তো এইরকম করে নির্বাচনের অনেক আগেই জামাত এসব প্ল্যান করে এক এলাকার ভোটার আরেক এলাকায় নিয়েছে, যাতে তারা নির্বাচনের সুবিধা পায় এবং তারা ভোটে জিতে আসতে পারে। এটা আনন্দবাজার বলতেছে। প্রতিটি আসনে জামাত 50 থেকে 100 কোটি টাকা খরচ করতেছে। এটা অতিরঞ্জিত, আমার বিশ্বাস হয় না। শুধু তাই না, তারা যে শরিক দল, জোট শরিক দল এনসিপি, এবি পার্টি, লিবারেল ডেমোক্রেট পার্টি, এদেরকেও তারা প্রচুর টাকা দিচ্ছে। আনন্দবাজার বলতেছে যে ভোটের দিন জামাত আরেকটা কৌশল নিবে। আমার কাছে এটা খুব হাস্যকর মনে হয়, আপনারা শোনেন। আনন্দবাজার বলতেছে ভোটের দিন ভোট কেন্দ্রের লাইনে, মানে ভোট দেওয়ার জন্য লাইন পড়ে না, সেই ভোট কেন্দ্রের লাইনে জামাতের কর্মীরা দাঁড়িয়ে পড়তে পারেন। দাঁড়িয়ে তারা সামনেও যাবেন না, পিছনেও যাবেন না, দাঁড়িয়ে থাকবেন, যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া মন্থর হয় বা ধীরগতি হয়। ফলে বিএনপির লোকে সে আর ভোট দিতে পারবে না, পরে তো ভোটের সময় শেষ হয়ে যাইব। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? বলতেছে যাতে বিএনপির ভোটাররা ভোট দিতে লাইনে ঢুকতে না পারে, অথচ ভোট গ্রহণের সময় কিন্তু 1 ঘন্টা বাড়ানো হয়েছে অলরেডি। আবার বলতেছে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে জামাত সমভাবাপন্ন ব্যক্তিদের বসাতে সক্ষম হয়েছে, এবং ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আনসার ভিডিপি সদস্যরা। অনেকের অভিযোগ প্রত্যেকটি ভোট কেন্দ্র পাহারায় জামাতের 15 থেকে 20 জন কর্মী থাকবেন। আবার বলতেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের ডিসি, এসপি, ওসি বেশিরভাগ নাকি
জামাতের সমর্থক। এটা নাকি ইউনূস সরকার সাজিয়েছে যাতে প্রত্যেকটা থানায় থানায় জামাত সমর্থিত ওসি ডিসি এসপি এরা থাকে। এটা নাকি ইউনূস সরকারেরই প্ল্যান। আবার বলতেছে জামাত ইসলামী স্কুল ম্যানেজিং কমিটিতে প্রথম থেকেই নিজেদের লোক ঢুকিয়েছে। সাধারণত ভোট কেন্দ্র কিন্তু স্কুলেই হয়, তাই না? তো যেসব স্কুলে ভোট হবে সেই ভোট কেন্দ্র নাকি ওই স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ন্ত্রণে থাকে। ফলে এই জামাত সমর্থিত স্কুল ম্যানেজিং কমিটি প্রিজাইডিং এবং পুলিং অফিসারকে প্রভাবিত করে ভোটটা অন্যায়ভাবে জামাতের দিকে নিয়ে আসতে পারে। ভাবতে পারেন মানে কোন দেশে বাস করতেছে? এটা কি ভারতের ভোট নাকি? আবার বলতেছে বিশেষ একটি বাহিনীর বড় অংশে জামাতের প্রভাব রয়েছে, মানে সেনাবাহিনীর কথা বলতেছে আর কি, যদিও নাম বলে নাই। ওই বাহিনীর যশোর ও রংপুর এলাকার শীর্ষ কর্মকর্তারা জামাতকে ভোট দিতে সাধারণ মানুষকে চাপ দিচ্ছেন। এই যশোর ক্যান্টনমেন্ট এবং রংপুর ক্যান্টনমেন্টে নাকি ওই সব সেনাবাহিনীর বড় কর্মকর্তারা আছে, তারা ওইসব এলাকার লোকদেরকে বলতেছে তোমরা জামাতকে ভোট দিবা। অথচ আমি কিন্তু এরকম কখনো শুনি নাই, এরা বলতেছে। আবার খুলনার হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতেও চাপ দেওয়া হচ্ছে, যদিও খুলনায় জামাত খুবই স্ট্রং। তারা এই কলামে কিছু কিছু বিশ্লেষকের কমেন্ট নিয়েছে, কিন্তু একজন বিশ্লেষকেরও নাম প্রকাশ করেনি, মানে ওই যে অসমর্থিত সূত্র, বিশ্বস্ত সূত্র ইত্যাদি ইত্যাদি আর কি। আনন্দবাজার আরো বলতেছে এই ভোটে জিতার জন্য বহুদিন ধরেই দাবার গুটি সাজিয়েছে জামাত, এবং বিএনপি নেতাকর্মীরা যখন আওয়ামী লীগের উপর হামলায় ব্যস্ত তখন নিঃশব্দে এইভাবে কাজ করে গিয়েছিল জামাত, এবং এভাবে জামাত মাস্টার প্ল্যান সাজিয়েছে নির্বাচন জেতার জন্য। তখন বিএনপি আওয়ামী লীগের উপর হামলায় ব্যস্ত ছিল। আবার বলতেছে আওয়ামী লীগের 30 থেকে 35% 10% ভোটারও যদি ভোট কেন্দ্রে ভোট দিতে যান তাহলে বেশিরভাগ ভোটারই নাকি জামাতকে ভোট দিবেন। আমার তো বিশ্বাস হয় না। বিএনপির লোকেরা মির্জা ফখরুল সহ যেভাবে সারাদিন আওয়ামী লীগের প্রশংসা করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনে, আওয়ামী লীগের মামলা উঠে দিব, দল হিসাবে আবার গ্রহণ করবে, আবার একজন বলে যে ক্ষমতায় আসলে বিএনপি মধ্যবর্তী নির্বাচন দিবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ করে দিবে, আবার ভিপি নূর বলে আওয়ামী লীগের দায়িত্ব আমি নিলাম, এরকম তো বলতেছে। জামাত তো এগুলো বলে না, তাই না? কিন্তু তারপরেও আনন্দবাজার মনে করে যে আওয়ামী লীগের সব ভোট নাকি জামাতই পাবে। এসব দিক দিয়েই তারা মনে করে যে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে জামাত। তবে এটাও সত্য যে আওয়ামী লীগের সব ভোট যে বিএনপিতে যাবে তা কিন্তু না, বাট বেশিরভাগ ভোটই যাবে বিএনপিতে। একটা জরিপ হচ্ছে সাম্প্রতিক সময়, সেখানে লিখেছে যে 48% আওয়ামী লীগ সমর্থক বিএনপিতে ভোট দিবেন, আর সামান্য কিছু জামাতকে ভোট দিবেন, আর বাকিরা ভোট কেন্দ্রেই যাবেন না। তাহলে এখানে দেখুন যে আওয়ামী লীগের বেশিরভাগ ভোটগুলো কিন্তু বিএনপিতে যাবে, কারণ আওয়ামী লীগের সমর্থকরা মনে করেন যে একমাত্র বিএনপি ক্ষমতা এলেই আবার আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব হতে পারে, যেটা বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া ইন্টারভিউতে তারেক রহমান বলেছেন গতকালকে, যে শেখ হাসিনার পুত্র কন্যা ইচ্ছা করলে রাজনীতি করতে পারবে যদি জনগণ চায়। একটা ইঙ্গিত আছে যে বিএনপি ক্ষমতায় আসলে হয়তো আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবে। তো এইসব কারণেই আওয়ামী লীগ সমর্থকরা বিএনপিতে ভোট দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে বলতেছে যে আওয়ামী লীগের ভোটগুলো সব জামাতে যাবে। তবে এটাও সত্য যে আওয়ামী লীগের নামে জায়গায় জায়গায় যেসব মামলাগুলো, এসব মামলার বাদী কিন্তু বিএনপির লোক, জামাত কিন্তু মামলা করে নেই। হ্যাঁ, তো কিছু কিছু আওয়ামী লীগের লোকদের আবার ক্ষোভ আছে বিএনপির প্রতি, তারা জামাতকে ভোট দিবে, বাট আওয়ামী লীগের বেশিরভাগ ভোট কিন্তু বিএনপি পাবে। তো এই হচ্ছে অবস্থা। দর্শক এখানে দেখলেন যে ভারতীয় পত্রিকা আনন্দবাজার তারাও কিন্তু বলতেছে যে জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে, এবং জামাত নির্বাচনকে প্রভাবিত করে, নির্বাচন ম্যানিপুলেট করে, মানে অবৈধভাবে, মানে আনন্দবাজারের মতো কি অবৈধভাবে 162 থেকে 188টি আসন পরিকল্পনা করে তারা জয়লাভ করে আসবে। যদিও আমি আনন্দবাজারের এই কলামের সঙ্গে মোটেই একমত নই, বাট জামাত ইসলামের উত্থান দেখে আনন্দবাজারীয়দের এই যে এই উদ্বেগ, আক্ষেপ এবং মিথ্যার ফুলঝুরি, এটা ভালো লাগতেছে। দর্শক, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এক সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকার দিয়ে তিনি এই নির্বাচনকে সামনে রেখে সবচেয়ে আলোচিত প্রসঙ্গগুলোর একটি জাতীয় সরকার সম্পর্কে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। একে আমি বিস্ফোরকই বলবো, কারণ তিনি সরাসরি বলেছেন যে বিএনপি কোনো ঐকমত্যের সরকার, জাতীয় সরকার কিংবা কোনো ন্যাশনাল ইউনিটির সরকার গঠন করবে না।
তারা একাই সরকার গঠন করবে, সে পরিমাণ ভোট তার দল পাবে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তার দল অর্জন করবে বলে তিনি আত্মবিশ্বাসী। একে বিস্ফোরক বলতেই হবে, কারণ তারেক রহমান দেশে ফেরার 5-6 দিনের মধ্যে ডিসেম্বর মাসের শেষেই জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এই সাক্ষাৎকার দিয়েছিলেন এই শিরোনামে যে যদি তারা নির্বাচিত হন বা নির্বাচনের পরে জামায়াতে ইসলামী একটা ঐকমত্যের সরকার গড়ে তুলতে চায়, ঐকমত্যের সরকারের পার্ট হতে চায়, কারণ তারা মনে করে যে ঐক্যের সরকার ছাড়া সকল রাজনৈতিক দলের সমন্বয়ে যদি সরকার গঠিত না হয় নির্বাচনের পর, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে না। তার মানে রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে কোনো সরকারকে ক্ষমতায় টিকে থাকতে হলে জামায়াতে ইসলামীকে যে তাদের সঙ্গে নিতে হবে, স্পষ্টত জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রয়টার্সের ওই সাক্ষাৎকারেই বলে দিয়েছিলেন। 31শে ডিসেম্বর সে সাক্ষাৎকারটি দিয়ে শিরোনামে আসবার পর বা এই জাতীয় সরকার আলোচনাটাকে সামনে আনবার পর এবং এটা এক রকমের স্পষ্ট করবার পর যে রাজনৈতিক পক্ষগুলো মানে বিএনপি, জামাত, এমনকি ইউনূস, এই পুরো পক্ষগুলো, এনসিপি তো বটেই, তারা সবাই মিলে একটা ভাগাভাগির সরকার গঠন করবেন এবং এখন যেমন এই ভাগাভাগির সরকারের মাধ্যমেই তারা এক রকমের স্থিতিশীলতা টিকিয়ে রেখেছেন তাদের সরকারের, মানে যতদিন ইচ্ছা তো ক্ষমতায় থাকলেন ইউনূস, ওই ব্যবস্থাটা টিকিয়ে রাখার একটা ফর্মুলা জামায়াতে ইসলামীর আমির জনসমক্ষে নিয়ে এসেছেন এর মাধ্যমে। কিন্তু তারেক রহমান এখন এই সাক্ষাৎকারে বলছেন যে কিছুতেই তারা জাতীয় সরকারে গঠনে আগ্রহী নন, কারণ তাহলে বিরোধী দলে থাকবে কে? এখন আমার প্রশ্ন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি কিংবা ইউনূস বাহিনী তারা কেন বিরোধী দলে থাকতে বা সরকার থেকে ছিটকে পড়তে, কি কারণে তারা এই নির্বাচনটা হতে দেবে? কারণ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু তারেক রহমানের সঙ্গে মুখোমুখি বৈঠক করেও নিশ্চিত করে এসেছিলেন যে নির্বাচনের পর আবার তারা বসবেন সরকার গঠন প্রসঙ্গে আলোচনা করতে। জানুয়ারির 2 তারিখ গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি এবং বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে সরাসরি বলেছিলেন যে তাদের মধ্যে এই আলাপ হয়েছে যে আগেও তারা একসঙ্গে কাজ করেছেন। 2001-এর 4 দলীয় জোট সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জামায়াতে ইসলামী 2 জন মন্ত্রী ছিলেন সেই 4 দলীয় জোট সরকারে। তার উদাহরণ টেনে জামায়াতের আমির বলেছেন আগেও তারা একসঙ্গে সরকারে ছিলেন, এবারও তারা একসঙ্গে সরকার গঠন করবেন। আর রয়টার্সের সাক্ষাৎকারে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কোনো সমস্যা নাই, যে দল বেশি ভোট পাবে, বেশি আসন পাবে এদের মধ্যে, সে দল থেকেই প্রধানমন্ত্রী হবে, সেটা বিএনপির হোক, জামাতে ইসলামীর হোক, যারাই বেশি আসন পাবে তারা প্রধানমন্ত্রী হবে, কিন্তু সরকারটা হতে হবে ভাগাভাগি। বিএনপি কিন্তু এ যাবৎ কালে বিএনপির কোন নেতৃবৃন্দ মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো নিয়মিত সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন, নজরুল ইসলাম খান কথা বলেন, কেউ বলেন নাই যে তারাও কিন্তু ছিলেন জামায়াতের আমিরের সঙ্গে তারেক রহমানের বৈঠকটার সময় যে জামায়াতের আমির বেরিয়ে যে কথা বলেছেন এটা সত্য নয়, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একক সরকার গঠনে আগ্রহী। সে কথা যে তারা এতদিন না বলে নির্বাচনের আগে আগে বললেন, এর একটা যুক্তি হতে পারে তারেক রহমান বোঝেন তার পক্ষে এককভাবে সরকার গঠন করে জামায়াতে ইসলামীকে রাজপথে রেখে কিছুতেই 5 বছর কেন, মানে আওয়ামী লীগ আবার যখন রাজনীতিতে নাই, এমন একটা অস্থিতিশীল পরিবেশে 5 মাস থাকা সম্ভব কিনা সেটাই যে একটা সন্দেহের ব্যাপার, সেটা তারেক রহমান বোঝেন। কাজেই তারেক রহমান বোঝেন সব পক্ষকে ভাগ বুঝিয়ে দিয়েই হয়তো তাকে, যদি তিনি সর্বাধিক আসনপ্রাপ্ত দল হন, তাহলে তাকে ক্ষমতায় বসতে হবে। কাজেই সেটা বুঝেও যে রয়টার্সকে তিনি এমন একটা কথা বলে বসলেন, এর একমাত্র যুক্তি হতে পারে তারেক রহমান ওই যে আওয়ামী লীগের ভোট চান, তারেক রহমান বাংলাদেশের ওই জনগোষ্ঠীর ভোট চান যাদের ভেতরে এই কিছুদিনের বিভিন্ন জামায়াতের আমিরের মন্তব্য, সাক্ষাৎকারে, আল জাজিরার সাক্ষাৎকারে, মন্তব্যে, বক্তৃতায়, এক্স হ্যান্ডেলের পোস্টে এই ভয় ঢুকেছে যে জামায়াতের আমির বা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলেই শরিয়া আইন চালু করবে এবং শরিয়া আইন চালু করলে মেয়েদের চাকরি বাকরি বন্ধ হয়ে যাবে, মেয়েদের পোশাক নির্ধারণ করে দেওয়া হবে।
সেই অংশটির ভোটটা আপাতত ব্যালট বাক্সে আনতে এবং জামায়াতে ইসলামীর চেয়ে বেশি আসন পাওয়ার ব্যবস্থা করতে তিনি হয়তো এমন একটা কথা বলে থাকতে পারেন যে তারা জাতীয় সরকারে আগ্রহী নন, কারণ প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দলকে যদি তিনি জাতীয় সরকারে নিয়ে নেন, তার সরকারে নিয়ে নেন, তাহলে বিরোধী দলের ভূমিকা পালন করবে কে? মানে বিরোধী দলের ভূমিকা কি সত্যি জামায়াতে ইসলামী কেন পালন করতে চাইবে? 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিল জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, তারা কৌশল সরবরাহ করলো, লোকবল সরবরাহ করলো, তারা জুলাই আগস্ট আন্দোলনের সামনের মুখ নাহিদ ইসলাম, আক্তার হোসেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাসির উদ্দিন পাটোয়ারি, মাহফুজ আলম, এদেরকে বছরের পর বছর ধরে তৈরি করলো। আর সেই আন্দোলনের ফলে প্রবল প্রতাপশালী শেখ হাসিনা সরকারের পতন ঘটার পর যে রাস্তা খালি হলো, সেই খালি রাস্তায় তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা মোকদ্দমা উঠে গেল, তার যত যাবজ্জীবন কারাদণ্ড, এই দণ্ড, সব দণ্ড এক ধারসে আদালতে উঠে গেল এবং তারপর একটা সময়ে তার অন্য যে সব বাধা ছিল, দেশি বিদেশি বাধা, সেসবও উঠে গেল। জামায়াতে ইসলামী কোনো আপত্তিও করলো না, তিনি দেশে ফিরতে পারলেন। তো জামায়াতে ইসলামী কি তাকে লন্ডন থেকে 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরিয়ে এনেছে যাতে তিনি একা একা মসনাদে বসে একা একা সুখ সুবিধা ভোগ করতে পারেন, আর জামায়াতে ইসলামী পড়ে থাকবে রাজপথে বিরোধী দলে? মানে এটা কি কোনো যুক্তিতে সম্ভব? আরেকটা ঘটনা হতে পারে, তারেক রহমান হিসাবটা বোঝেন, মানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টাকে তিনি যদি একটা জরিপ হিসাবে নেন, যেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের সকল আর্থ সামাজিক অবস্থার তরুণ তরুণীরা সকল অঞ্চল থেকে এসে পড়ালেখা করেন, সেখানে যেভাবে বিএনপির ছাত্র দলের ভরাডুবি হয়েছে আর জামায়াতে ইসলামীর ছাত্র শিবির একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তারেক রহমান বোঝেন যে তিনি আসলে সরকার গঠন করতে পারবেন না। এটা আরেকটা যুক্তি হতে পারে তার এমন একটা মন্তব্য এখন করে বসার যে তারা জাতীয় সরকার চান না, যে তিনি জানেন যে আসলে তিনি একক সংখ্যাগরিষ্ঠতাও পাবেন না, সর্বাধিক আসনও পাবেন না, কাজেই তাকেই বরং বিরোধী দলে থাকতে হবে। এবং বিরোধী দল থেকে জামায়াতে ইসলামী তো বলেই রেখেছে যে সকল দলকেই তারা নিয়ে একটা ইউনিটির সরকার, জাতীয় সরকার গঠন করবে, যাতে যে সরকারই গঠিত হয় সে সরকার একটা লম্বা সময়, মানে অন্তত 5 বছরের স্থিতিশীলতা পায়। জামাতের কথা পরিষ্কার, 5 বছর কাউকে শাসন করতে হলে, বাংলাদেশের ক্ষমতায় থাকতে হলে জামায়াতকে ওই সরকারে নিতেই হবে। মানে এমনকি শুক্রবার সারাদিন যা ঘটলো, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যমুনার সামনে যেই আন্দোলন তারা গড়ে তুললো এবং তারপর একরকমের সাজানো নাটকের মতো একসময় তাদেরই পুলিশ তাদেরকে পেটালো, তারপরে তাদেরই সরকার বলল যে তারা বলছেন, আন্দোলনকারীরা বলছেন তারা গুলিবিদ্ধ, কিন্তু তারা গুলিবিদ্ধ নন। তখন যে আন্দোলনকারীরা একরকম সবখানের পুলিশে আওয়ামী লীগ, সমাবেশেও আওয়ামী লীগ মিশে গেছে, কাজেই আমাদের এখন নির্বাচন বানচাল না করার ব্যবস্থা করে দ্রুত নিরাপদ জায়গায় চলে যাওয়া উচিত বলে যে আন্দোলনকারীরা সরে গেল, এটা কিন্তু তারেক রহমানের উদ্দেশ্যেও একটা সুস্পষ্ট বার্তা যে চাইলেই সারা দেশ থেকে তারা ঢাকা শহরের একদম কেন্দ্র অচল করে ফেলার মতো আন্দোলন গড়ে তোলার একটা বাহিনী তাদের তৈরি আছে। যেই মাত্র তারেক রহমান সংখ্যাগরিষ্ঠতাও যদি পান কিংবা সর্বাধিক আসন পান এবং পেয়ে তিনি ভাববেন একা একা তিনি সরকার গঠন করবেন, এরা তো নেমে আসবেন, এরা নেমে এসে বলবেন সংস্কার শেষ হওয়ার আগে সরকার গঠন নয়, এরা নেমে এসে বলবেন যে এই তারেক রহমানের পাসপোর্ট কই, বাংলাদেশের পাসপোর্ট বের করা হোক, বের না করলে পরে তাকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে বসতে দেব না। এরা নেমে এসে বলবেন চাঁদাবাজদের হাতে দেশ দেব না। এরা নেমে এসে বলবেন যে জুলাই সনদ না বাস্তবায়ন হওয়া পর্যন্ত এই সরকার আমরা মানি না, এবং জুলাইয়ের সকল পক্ষ ছাড়া কোনো সরকার গঠিত হলে তারা মানেন না। এই সব কিছুই তো হওয়া সম্ভব, কারণ বাংলাদেশে মনে রাখবেন 2024-এর জুলাই আগস্টের পর প্রথমবারের মতো কোনো আন্দোলন শেষে আন্দোলনকারী তরুণেরা সরকারের ভেতরে ঢুকে গেছেন। বাংলাদেশের সকল পুরো ক্ষমতা কাঠামো, পুলিশ প্রশাসনে কে কোথায় পোস্টিং পাবেন, আদালতে, উচ্চ আদালতে, আপিল বিভাগে পর্যন্ত কে কোথায় পোস্টিং পাবেন, কে প্রধান বিচারপতি হবে থেকে সবকিছু তারা নির্ধারণ করেছেন।
এই ক্ষমতা, এই প্রতিপত্তি, এই নিয়ন্ত্রণ তারা ছাড়বেন কেন? যে আন্দোলন তারা করেছেন, তারা সফল করেছেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে। তারেক রহমানও জানেন এর কোনো যুক্তি নাই। তারেক রহমান জানেন কি শর্ত দিয়ে তাকে বাংলাদেশে আনা হয়েছে। তারেক রহমান জানেন কোনো উপায় তার নাই অন্য পক্ষগুলোকে বাদ রেখে এককভাবে প্রধানমন্ত্রী হওয়ার। কাজেই তারেক রহমান শুধুই হয় এক রকমের ধোঁয়াশা সৃষ্টি করতে, না হলে একটা চমক দেখাতে এই জামায়াত বিরোধী অবস্থান নিয়েছেন এবং বলেছেন যে জামায়াতকে সহ জাতীয় সরকার তিনি গঠন করবেন না। জাতীয় সরকারের প্রস্তাবটি যিনি প্রকাশ্যে নিয়ে এসেছেন সেই ডাক্তার শফিকুর রহমান জানেন নির্বাচনের পর তাদেরকে নিয়ে না বসে কারো পক্ষে সরকার গঠন সম্ভব হবে না, কারো পক্ষে সরকারে থাকা সম্ভব হবে না তাদেরকে রাজপথে রেখে।